আমি না ব্লেন্ডারে ব্লেন্ড না করে এই ডাল ঘুটনি দিয়ে কচুগুলাকে ভেঙে নিয়েছি। ব্লেন্ডারে করলে এই আঁশটা কেটে যেত আর কি। পরোটা ভাজতেছি, নাস্তায় খাবো। তো একটা ভাইজা আর একটা ভাজলাম, আরও ভাজতেছি। দুই পিঠ ভেজে নিচ্ছি, এখন একটু তেল দিব। পরোটা ভাজা হলে ডিম ভাজবো আর কি। তো যে যার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, কমলার মার কাজে ব্যস্ত। আজকে বেশি অবশ্য কুটা বাচ্চা নাই, পরোটাটা পুড়ে গেল। কমলার মায়ের দেখতে যায় আর পরোটা পুড়ে গেছে। আরেকটা ভাজবো। কমলার মা ওই কচুগুলা খুলতা। এখানে ডিম ভাজতেছি, ডিম পোস্ট করে নিচ্ছি। আজকে ডিমের কুসুমগুলা একদম কমলা। এই কচুগুলা দেখতে সুন্দর, মনে হচ্ছে পিস করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হইতো, বা ইলিশ মাছ। যদিও চিংড়ি মাছও নাই, ইলিশ মাছও নাই, তো এইগুলোকে আজকে কোড়া ভর্তার মতো করে ফেলবো। আর ধুন্দুল কাটতেছে, ধুন্দুল দিয়ে রুই মাছের ঝোল করব। কুটা বাসা কম, পেঁয়াজ কালকে অনেকগুলো কাটছে, পেঁয়াজ আছে। ওই পাউডারটা একটু ঢাইলা রাখো। সাবান পাইছিল তো তুমি না? আজকে হচ্ছে অল্প রান্না বান্না আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ, এখন রান্নাও প্রায় বসিয়ে দিয়েছি। তো কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম। তো সেদ্ধ করে নিয়ে এখন এগুলাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আর কি। আর এইখানে ধুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল করে রান্না করেছি। গতকালকের গরুর মাংস আছে, ডাল আছে, তো আজকে আর ডাল রান্না করা লাগবে না, এখন শুধু ভাত বসাই দিব। তো রান্না শেষ। আমি না ব্লেন্ডারে ব্লেন্ড না করে এই ডাল ঘুটনি দিয়ে কচুগুলাকে ভেঙে নিয়েছি। ব্লেন্ডারে করলে এই আঁশটা কেটে যেত আর কি, তাহলে কচুগুলা খেতে অত বেশি টেস্ট লাগতো না। এই জন্য আমি ব্লেন্ডারে না করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আধা ভাঙা করে নিলেও হতো। আধা ভাঙা করে নিলেও দেখা যায় কি কিছু বেশি ব্লেন্ড হয়ে যায়, কিছু আস্ত টুকরো থেকে যাবে, মন মতো হবে না, যেটা ডাল ঘুটনি দিয়ে করা গিয়েছে আর কি। এই জন্য ডাল ঘুটনি দিয়ে যতখানি ভাঙা সম্ভব ভেঙে দিলাম। আস্ত টুকরো নাই, সবই কিন্তু ভেঙে গিয়েছে, আস্ত টুকরো নাই, কিন্তু আঁশ কাটে নেই, যার কারণে এই কচুটা খেতে বেশি স্বাদ লাগবে। ভাত বসাবো, ভাতের চাল ধুয়ে পানি দিয়ে দিলাম, মশলাটা শেষ, ফ্রিজে রেখে দিতে হবে। আর এখানে মশলা কষিয়ে নিলাম, একটুখানি আদা বাটা রসুন বাটা দিয়েছি, একটা তেজপাতা দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিলাম, ও জিরার গুঁড়াও দিয়েছি। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ থেকেই কষাচ্ছিলাম, আরও কিছুক্ষণ কষাবো।
তো কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে সময় নিয়ে। আমি জানি না এটা গলা ধরবে কি না, তবে কমলার মা বললো যে কচু ছড়ি যখন কাটে তখন নাকি হাত চুলকায়, কিন্তু এই কচুগুলো কাটার পরেও হাত চুলকায় নাই। আমি আবার ধুইলাম, তাও আমার হাত চুলকায় নাই। এখন খেতে গেলে কেমন হবে জানি না। আগে আমি মশলার সাথে ভালো করে মিলাই, তারপরে প্রয়োজন বুঝে এটার সাথে একটু তেঁতুল দেওয়ার ইচ্ছা আছে। তেঁতুল না হলেও আমচুর আছে, আমচুর দিব, কারণ গলা ধরারও একটা বিষয় আছে। আর তাছাড়া কচু এই জাতীয় এই যে কোড়াগুলো যখন আমরা করি তখন একটু টক টক স্বাদ হলে ভালোই লাগে। আর যদি প্রয়োজন না হয় তাহলে কিছুই দিব না, খাওয়ার সময় লেবু দিলেই হবে। তো আগে ভালো করে মিক্সড করি, তারপর বোঝা যাবে আর কি। লবণ দিয়ে দিলাম আর একটু আমচুর দিয়ে দিলাম। স্বাদটা ভালো লাগছিল না আমার কাছে, তাই একটু টক টক স্বাদ আনার জন্য দিলাম, কিন্তু গলায় ধরছে না। খেয়ে দেখলাম যে গলায় ধরছে না, আসলেই ভালো কচুর জাতটা। আর এই কচুর নাম কি আমি তাও জানি না। দেখতে কচু ছড়ার মতো, কিন্তু সাইজে অনেক বড়। আমি তো দেখেই আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। বারান্দা থেকে দাঁড়িয়ে দেখলাম যে তরকারিওয়ালা কাছে এই কচুগুলা, সাথে সাথে কমলার মাকে পাঠাইছে। অবশ্য যারা কচু লাভার তারাই বুঝবেন শুধু যে কচু দেখলেও যে লোভ লাগে। আচ্ছা যাই হোক, এভাবে অনবরত আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর কি।